আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফিনান্স প্রথম পত্রের নবম লেকচারে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আচ্ছা, তো দেখতে দেখতে আমরা ফিনান্সের প্রথম পত্রের 9টি শেষ ক্লাসে আমরা চলে এসেছি। প্রথম পত্রের শেষ ক্লাসে আমরা চলে এসেছি। আশা করি তোমরা প্রিভিয়াস লেকচারগুলো বুঝেছো। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অথবা ডাউট থাকে, তোমাদেরকে আবারও বলতেছি, তোমরা জাস্ট ভিডিওটা আরও একবার দেখো, ঠিক আছে? তো হয়তোবা তোমরা বলতেছো ভাইয়া বারবার বলতেছেন কারণ যে ভিডিও দেখতে। হ্যাঁ, তোমাদের ব্যাপারগুলো খুব সহজভাবে বোঝানো হয়েছে, কারণ এটা যদি তোমরা একটু অন্যমনস্ক হয়ে দেখো তাহলে তোমাদের কি বুঝতে সমস্যা হবে। আরেকটা কথা, জানি এখন বলে লাভ নেই, কারণ এখন বললে হয়তোবা তোমরা বলবো যে ভাইয়া শেষ ক্লাসে কেন বলতেছে। আচ্ছা, শেষ ক্লাসে বলতেছি, যদি তোমরা সামহাও এটা ওপেন করে থাকো তাহলে তোমাদের বলতেছি যে যখন ক্লাসগুলো করতে বসবে সবগুলো ক্লাস কিন্তু শেষ করে বসবে, পরে করব এই ধরনের মন মানসিকতা একদমই রাখবে না। চলো আমরা দেখে আসি লেকচার 9-এ, অর্থাৎ আমাদের শেষ লেকচার প্রথম পত্রের। এটাতে আমাদের কি পাঠসমূহ আছে। দেখো, পাঠসমূহ তুমি দেখতে পাবে যে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হলো কি বিনিয়োগ ও মুনাফার হার, ঝুঁকির ধারণা, ঝুঁকির প্রকারভেদ ও ঝুঁকির উৎস এবং অনিশ্চয়তা, এই ব্যাপারে তুমি জানতে পারবে। তারপর 9.2 যেখানে দেওয়া আছে কি ঝুঁকির পরিমাপ, পোর্টফোলিও ঝুঁকি ও পোর্টফোলিও বৈচিত্র্যকরণ ও ঝুঁকির উপর এর প্রভাব আমরা দেখতে পারবো। তারপর বাজার মডেল অর্থাৎ CAPM, আর্থিক সিদ্ধান্ত, ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকির মধ্যে পার্থক্য, কোম্পানি ঝুঁকি ও বাজার ঝুঁকির মধ্যে আমরা পার্থক্য দেখতে পারবো, ঠিক আছে? আচ্ছা দেখো, তোমাদের CAPM এর যে সূত্রটা আছে এটা কিন্তু আমরা অলরেডি প্রিভিয়াস লেকচার সাথে করে ফেলেছি, ঠিক আছে? তো সেখানে কি তোমরা ওই ক্লাসটা ভালো মতো করলে এই CAPM এর সূত্রটা পেয়ে যাবে। আচ্ছা, ওই সূত্রটা তোমরা আশা করি মনে রেখেছো, ঠিক আছে? তারপর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই আমরা দেখে আসি যে বিনিয়োগ ও মুনাফার হার, এটার কাজ কি। এখানে দেখো প্রশ্নটা খেয়াল করো, জনাব হাসান 1 বছর পূর্বে ICBর প্রতিটি শেয়ার 110 টাকা মূল্যে ক্রয় করেছিলেন। ভালো কথা, ICBর শেয়ারের বর্তমান বাজার মূল্য কত দেওয়া আছে? 120 টাকা। গুড। তারপর কোম্পানি শেয়ার প্রতি 15 টাকা লভ্যাংশ প্রদান করেছে। জনাব হাসান শেয়ারটি বিক্রি করলে গত 1 বছরে তার বিনিয়োগ হতে মুনাফার হার কত হবে? আচ্ছা, এই যে দেখো, তুমি এখন কি বর্তমান বাজার মূল্য দেওয়া আছে এবং প্রারম্ভিক মূল্য দেওয়া আছে। তো এখন তোমার যেটা করতে হবে যে তোমার বিনিয়োগ হতে মুনাফার হারটা বের করতে হবে, ঠিক আছে? তো এই যে মুনাফার হার বের করার সূত্রটা হলো কি পিটি মাইনাস পিটি মাইনাস 1। আচ্ছা, পিটি মাইনাস 1 দ্বারা বোঝায় তোমার এখানে দেওয়া আছে সম্পত্তির প্রারম্ভিক মূল্য। কী দেওয়া আছে? সম্পত্তির প্রারম্ভিক মূল্য। আর সিটি দ্বারা বোঝায় একটি নির্দিষ্ট সময়ের নগদ প্রবাহ, ঠিক আছে? দেখো এখানে তো পিটি মাইনাস আর পিটি দ্বারা বোঝায় সম্পদের সমাপনী মূল্য। ওকে, আচ্ছা, তো এখানে দেখো তোমাদের দেওয়া আছে কি দেওয়া আছে 110 টাকা মূল্যে ক্রয় করেছিল, তাহলে তোমাদের এখানে প্রারম্ভিক মূল্য কত দেওয়া আছে? 110 টাকা, ঠিক আছে? তারপর বলা হচ্ছে কি লভ্যাংশ প্রদান করা হয়েছে কত? 15 টাকা। তাহলে আমার এখানে নগদ প্রবাহ কত দেওয়া আছে? 15 টাকা, ঠিক আছে? তারপর আমার এখানে দেওয়া আছে কত? পিটি অর্থাৎ সম্পদের সমাপনী মূল্য। সমাপনী মূল্য দেওয়া আছে কত? 120 টাকা, ঠিক আছে? এখন যদি আমি সূত্রে এই মানগুলো বসাই তাহলে আমার অ্যান্সার আসবে কত? আমার অ্যান্সার আসবে 22.725 টাকা। আমার অ্যান্সার কত আসবে? 22.75% আসবে, ঠিক আছে? এইভাবে কি তুমি তোমার কোনো একটা সম্পদের অথবা কোনো একটা বিনিয়োগ হতে মুনাফার হার বের করতে পারবে, তোমার যদি প্রিভিয়াস এবং বর্তমান মূল্য দেওয়া থাকে। ওকে ফাইন, আশা করি তোমরা এই ম্যাথটি বুঝেছো। তারপর দেখো ঝুঁকির প্রকারভেদ দেওয়া আছে। প্রাথমিকভাবে ঝুঁকিকে 2 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো ব্যবসায়িক ঝুঁকি, তারপর দেওয়া আছে আর্থিক ঝুঁকি, তারপর দেওয়া আছে কি আর্থিক ঝুঁকি। আচ্ছা, ব্যবসায়িক ঝুঁকি কি সেটা আমরা একটু দেখে নিই। বলা আছে যে ব্যবসায়িক ঝুঁকি বলতে ভবিষ্যতে আয় ব্যয়ের অনিশ্চয়তা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কি ব্যবসায়িক ঝুঁকি বলা হচ্ছে। আচ্ছা, অর্থাৎ ব্যবসায়িক ঝুঁকি হলো সুদ ও করপূর্ব মুনাফার পরিবর্তনশীলতা, আবার আয় হতে
পরিচালন ব্যয় মেটাতে না পারার সম্ভাবনাকে কি বলা হয়? ব্যবসায়িক ঝুঁকি বলা হয়। তার মানে কি ব্যবসা রিলেটেড যে ধরনের ঝুঁকি হতে পারে বা যে ধরনের জিনিস মানে আচ্ছা কেটে দেন এটা, ব্যবসা হতে যে ধরনের ঝুঁকির সৃষ্টি হতে পারে সেগুলোকে বলা হচ্ছে কি ব্যবসায়িক ঝুঁকি। তার মানে দেখো এগুলো কি ব্যবসায়ের কাজ না? যেমন আয় ব্যয়ের অনিশ্চয়তা, এটা কি ব্যবসায় হতে পারে। তারপর সুদ ও করপূর্ব মুনাফার পরিবর্তনশীলতা, এটাও কি কাইন্ড অফ কি বিজনেস রিলেটেড। তারপর কি পরিচালন ব্যয় মেটাতে না পারা, এটাও কি বিজনেস রিলেটেড। তাহলে কি এই ধরনের ঝুঁকিকে আমরা বলবো ব্যবসায়িক ঝুঁকি। তারপর আর্থিক ঝুঁকি কি? আর্থিক ঝুঁকি দ্বারা বলতে বোঝায় যে শেয়ার প্রতি আয়ের বিচ্যুতি বা পরিবর্তনশীলতাকে বোঝায়। তারপর আর্থিক ঝুঁকি হলো প্রতিষ্ঠানের মালিকদের ভবিষ্যৎ আয়ের অনিশ্চয়তা বা ঋণ মূলধন বা অগ্রাধিকার শেয়ার ব্যবহারের মাধ্যমে সৃষ্টি। তার মানে কি আমার ঋণ মূলধন বা অগ্রাধিকার শেয়ার ব্যবহারের মাধ্যমে যে সৃষ্ট ঝুঁকি আছে সেগুলোকে আমরা আর্থিক ঝুঁকি বলবো। তার মানে কি? তার মানে আমরা বুঝতে পারছি বিনিয়োগ হতে ঋণকৃত মূলধনের সুদ এবং ঋণের অর্থ পরিশোধ করার মতো পর্যাপ্ত নগদ প্রবাহ না পাওয়ার সম্ভাবনাকে আর্থিক ঝুঁকি বলা হয়। তার মানে কি আমার ঋণ রিলেটেড যে সকল ঝুঁকি আছে সেগুলোকে আমরা বলবো কি আর্থিক ঝুঁকি বলবো। তার মানে কি অর্থ রিলেটেড ঝুঁকি হচ্ছে কি আর্থিক ঝুঁকি, ব্যবসা রিলেটেড মানে ব্যবসায়িক কার্যক্রমের ঝুঁকিগুলো হচ্ছে কি ব্যবসায়িক ঝুঁকি। ফাইন। তারপর আমরা দেখি মোট ঝুঁকি। আচ্ছা, তো মোট ঝুঁকিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন পরিহারযোগ্য ঝুঁকি আর এটা হচ্ছে অপরিহারযোগ্য ঝুঁকি। আচ্ছা, পরিহারযোগ্য ঝুঁকি হচ্ছে যেগুলো কি তোমরা পোর্টফোলিও গঠনের মাধ্যমে পরিহার করা যায়। ঠিক আছে, তার মানে কি এখানে ইংরেজিতে বলা হয় কি আনসিস্টেমেটিক ঝুঁকি। আচ্ছা, আনসিস্টেমেটিক ঝুঁকি হলো যেগুলো কি ইজিলি তুমি পরিহার করতে পারবে, আর অপরিহারযোগ্য ঝুঁকি হচ্ছে কি যেগুলো কি তুমি কাইন্ড অফ পরিহার করতে পারবে না। যেমন তোমার কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ, এই ধরনের ঝুঁকি কিন্তু কি তুমি পরিহার করতে পারবে না। আর যে কোনো ধরনের ঝুঁকি যেমন যেগুলো পরিহারযোগ্য সেগুলো কি তুমি ইজিলি পরিহার করতে পারবে। তো সেগুলো কি তুমি বলতে পারবে যে আনসিস্টেমেটিক, আর যেগুলো সিস্টেমেটিক সেগুলোকে বলা হয় কি অপরিহারযোগ্য ঝুঁকি। তাহলে আশা করি তোমরা অপরিহারযোগ্য ঝুঁকি এবং পরিহারযোগ্য ঝুঁকি বুঝতে পেরেছো। তারপর দেওয়া আছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকির প্রকারভেদ। আচ্ছা, বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে কিন্তু ঝুঁকিকে আবার ভাগ করা হয়েছে। ফাইন, দেখো এখানে দেওয়া আছে সুদের হারের ঝুঁকি। তার মানে ভবিষ্যতে সুদের হারের পরিবর্তনের ফলে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বলা হয় কি সুদের হারের ঝুঁকি। তারপর তারল্য ঝুঁকি। এখানে বলা হচ্ছে বিনিয়োগকৃত সিকিউরিটি সমূহ নগদ অর্থে রূপান্তর করতে যে আর্থিক ক্ষতির সৃষ্টি হয় তাকে তারল্য ঝুঁকি বলে। ফাইন, তার মানে কি এই যে তুমি নগদ অর্থের রূপান্তর করতে যে ঝুঁকিটা ফেস করতেছো সেটাকে বলা হচ্ছে কি তারল্য ঝুঁকি। তারপর বিনিময় হার ঝুঁকি। এই যে বিনিময় হার যে কম বেশি হয়, হ্রাস বৃদ্ধি ঘটে, সেটাকে বলা হয় কি বিনিময় হারের ঝুঁকি। যেমন অনেক সময় বিনিয়োগকারী যখন বিদেশির সিকিউরিটি বা বন্ড ক্রয় করে তখন কিন্তু দেখো তুমি একটা বাইরের দেশে বন্ড তৈরি করছো, এখন ওই দেশের কারেন্সির সাথে তোমার দেশের কারেন্সির যে একটা বিনিময় হার আছে এটা কিন্তু অনেক কম বেশি হচ্ছে। ঠিক আছে, এই যে কম বেশি হওয়া এটাকে বলা হচ্ছে কি বিনিময় হারের ঝুঁকি। আচ্ছা, তারপর যেটা দেওয়া আছে সেটা হলো ক্রয় ক্ষমতা ঝুঁকি। আচ্ছা, ক্রয় ক্ষমতা ঝুঁকি মুদ্রাস্ফীতি হারের পরিবর্তনের কারণে আর্থিক ক্ষতি হলে তাকে ক্রয় ক্ষমতা ঝুঁকি বলা হয়। তাকে কি বলা হয়? ক্রয় ক্ষমতা ঝুঁকি কখন হয়? মুদ্রাস্ফীতি এইটার হারের পরিবর্তনের ফলে কি আর্থিক ক্ষতি হলে। ঠিক আছে, তার মানে তোমরা বুঝতে পারতেছো যে যদি আমার মুদ্রাস্ফীতির কারণে যদি আমার আর্থিকভাবে ক্ষতি হয় তাহলে সেটাকে আমি কী বলবো? সেটাকে আমি বলবো ক্রয় ক্ষমতা ঝুঁকি। ফাইন। তারপরে নেক্সটে আমরা কিছু বহু নির্বাচনী, আমরা অনেকগুলো বহু নির্বাচনী দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে। তো তোমাদের কাজ হলো কি এই বহু নির্বাচনীগুলোর উত্তর দেওয়া। ফাইন, এখানে দেখো বলা আছে বিনিয়োগ হতে প্রাপ্ত মোট আয়কে শতকরায় প্রকাশ করা হলে তা কী বলে, যেটা আমরা প্রথমে দেখেছি। তারপর একটি নির্দিষ্ট বিনিয়োগ হতে ভবিষ্যৎ প্রত্যাশিত আয় পরিবর্তনশীলকে কী বলে? আশা করি তোমরা বুঝতে পারবে যে কি। ওকে ফাইন। আচ্ছা, তোমরা আশা করি সবগুলোই জানো, আর আমি অলরেডি হিন্টও দিয়ে দিয়েছি, তো তোমরা এটার উত্তরগুলো বের করে ফেলো কুইক। তারপর ঝুঁকির পরিমাপ। আচ্ছা, এই তিনটা ওয়েতে ঝুঁকি পরিমাপ করা যায়। তার মানে কি এই তিনটা ওয়েতে আমরা একটা কোম্পানির বা একটা ফার্মের ঝুঁকিগুলো কি পরিমাপ করতে পারবো। ফাইন, প্রথমে আমরা আদর্শ বিচ্যুতি দিয়ে শুরু করি। আদর্শ বিচ্যুতি সাহায্যে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন করা হয়। এটির সাহায্যে চরম ঝুঁকি পরিমাপ করা যায়।
তার মানে কি একটা বিনিয়োগে আমি কত পরিমাণ ঝুঁকি ফেস করব সেটা কি আমরা আদর্শ বিচ্যুতির মাধ্যমে বের করতে পারবো। আদর্শ বিচ্যুতি বের করার সূত্রটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। যেমন দেওয়া আছে কি পিআই দ্বারা দেওয়া আছে আয়ের সম্ভাবনা দেওয়া আছে, ফাইন। তারপর এক্স আই দ্বারা বোঝাচ্ছে যে কি তোমার প্রত্যাশিত আয়, আর এখানে এক্স বার হবে, এক্স বার দ্বারা বোঝাচ্ছে যে কি গড় প্রত্যাশিত আয় বা মুনাফার হার। আচ্ছা, গড় প্রত্যাশিত আয় বা মুনাফার আমরা কীভাবে বের করব? আমাদের যে সম্ভাবনা আছে এটা দিয়ে আমরা প্রত্যেকটা প্রত্যাশিত আয়ের সাথে কি গুণ করলে কি পাবো? আমরা গড় প্রত্যাশিত আয় পেয়ে যাব। আচ্ছা, তোমাদের হয়তো বা মনে প্রশ্ন আসতে পারে, ভাই একটা ম্যাথ করান না কেন? ম্যাথ করালে তো আমরা বুঝতে পারি ব্যাপারটা। ওকে, আচ্ছা, তোমরা যেহেতু ডিমান্ড করলা তো আমি এটা না করি কীভাবে দেখো। এখানে আমরা আচ্ছা ম্যাথটা একটু পড়া যাচ্ছে, আগে আমরা সিদ্ধান্ত নীতিটা একটু দেখে নিই। এখানে সিদ্ধান্তে বলা আছে সাধারণত আদর্শ বিচ্যুতির মান বেশি হলে ঝুঁকির পরিমাণ বেশি হয়, ফাইন। আদর্শ বিচ্যুতির মান কম হলে ঝুঁকির পরিমাণ কম হয়। আচ্ছা, একাধিক প্রকল্পের ক্ষেত্রে এবং আয়ের হার সমান হলে কি বলছে? যদি আয়ের হার সমান হয়, যেই প্রকল্পের আদর্শ বিচ্যুতির মান ঝুঁকি কম সেটি গ্রহণযোগ্য হবে। তার মানে কি আমি এটাতেও 8,000 টাকা পাচ্ছি, এটাতেও 8,000 টাকা পাচ্ছি, কিন্তু এটাতে ঝুঁকি অনেক বেশি আর এটাতে ঝুঁকি নেই, তাহলে আমি কোনটা গ্রহণ করব? যেটাতে ঝুঁকি কম। ঠিক আছে, তা কোন বেসিসে? যখন আমার আয়ের হার সমান থাকবে। তারপর দেখে আসো আচ্ছা ঠিক আছে, তার মানে কি আয়ের হার অধিক যেটাতে, তারপর আমরা সেটা গ্রহণ করব, ফাইন। তারপর ওই যে আমরা যেহেতু বলেছিলাম যে তোমাদের একটা প্রশ্ন না করলে কেমন দেখায়, সে প্রশ্ন আমরা এখন দেখে আসি। এখানে বলা আছে সাশা ডেনিমস, আচ্ছা নামটা খুবই কঠিন। সাশা ডেনিমস লিমিটেডের সম্পদ এ এবং বি এর আয়ের হার দেওয়া আছে এবং সম্ভাবনাও দেওয়া আছে নিচের টেবিলে। আচ্ছা, তারপর আমাদের করণীয় দেওয়া আছে উভয় সম্পদের প্রত্যাশিত গড় আয়ের হার নির্ণয় করতে হবে। ওকে ফাইন, গড় আয়ের হার মানে কি আমাদের আর বার বের করতে হবে, ফাইন। তারপর বলা আছে কি আদর্শ বিচ্যুতি অথবা এসডি বের করতে হবে, ঠিক আছে, অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, ফাইন। এখানে তোমাদের উদাহরণগুলো তথ্যগুলো ভালো মতন দেখে নাও। ওকে ফাইন। আচ্ছা, তো এখানে আমরা সম্পদের প্রত্যাশিত গড় আয়ের হারের সূত্র কি বলছিলাম? যে সম্ভাবনার সাথে কি করতে হবে? প্রত্যেকটা আয়ের হার গুণ করতে হবে। তাহলে এখানে সম্ভাবনা কত দেওয়া আছে? আচ্ছা, আমরা এখানে সম্পদ এটা করতেছি, তাই না? তো সম্পদ এর দেখো সম্ভাবনা সবগুলো কিন্তু সমান। এর আয়ের হার কত? 12%। তার মানে কি করতে হবে? এই 15 দিয়ে 12% গুণ করতে হবে। এই 0.25কে 12% দিয়ে গুণ করতে হবে, 0.50কে 15% দিয়ে গুণ করতে হবে, 0.25কে 18% দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কি পাবো? এর এক্স বার, অর্থাৎ আমরা উভয় সম্পদের এই সম্পদের প্রত্যাশিত আয়ের হার পাবো। যদি আমরা বি এরটা বের করতে চাই তাহলে কি করতে হবে? এইটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, তারপর এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। তারপর এই মাল্টিপ্লাই করার পর, এই তিনটা মাল্টিপ্লাই করার পর যা আসবে ওই সবগুলোকে কী করবো? আমরা যোগ করলেই আমরা প্রত্যাশিত আয়ের হার পেয়ে যাব। তো এইভাবে কি আমরা এর সাথে গুণ করলে আমরা পাবো কি এ এর মানটা, বি এর সাথে গুণ করলে পাবো কি বি এর মানটা। দেখো আমরা এখানে করে দিয়েছি, এই যে দেখো প্রথমটার সাথে প্রথমটা গুণ, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ, তৃতীয়টার সাথে তৃতীয়টা গুণ। এবার সবগুলো যোগ করলে কি হবে? যোগফল হবে 15%। তাহলে আমার সম্পদ এর প্রত্যাশিত গড় আয়ের হার হলো কত? 15%। এবার বি এরটাও সেম আগের মতোই, জাস্ট কী করতে হবে? আমার প্রথমটার সাথে এটা সম্ভাবনা গুণ করতে হবে। সবগুলো গুণ করার ফলে আমি কী পাচ্ছি? 17% পেয়ে যাচ্ছি, ঠিক আছে ফাইন। তাহলে আমার বি এর প্রত্যাশিত গড় আয়ের হার কত? 17%। এবার আমাদের বের করতে হবে আদর্শ বিচ্যুতি। আমরা জানি আদর্শ বিচ্যুতির সূত্র হলো এই যে সবগুলোর সম্ভাবনা কি করতে হবে? ওইটার যে প্রত্যাশিত আয়ের হার ওইটা থেকে কি গড় আয়ের হারটা বিয়োগ করে, আচ্ছা এখানে 2 হবে, স্কোয়ার হবে, ফাইন। এটা কি হবে? স্কোয়ার হবে। ওকে, আচ্ছা দেখো এখানে আমার প্রথমটা সম্ভাবনা ছিল 0.25, তোমাদেরকে আমি প্রশ্ন নিয়ে যাচ্ছি। এই যে 0.25, ঠিক আছে। এটা আমরা কি করব? এটা আমরা এই যে এটা থেকে আমরা কি বাদ দিব? আমাদের গড় আয়ের হার বাদ দিব, সেটার সাথে আমরা এটা গুণ করব। সেম এটা থেকে আমরা কি বাদ দিব? গড় আয়ের হার বাদ দিব, তারপর কি এটাতে গুণ করব। আর একটা কথা, এটা থেকে বাদ দেওয়ার পরে কিন্তু আমাদের এটা স্কোয়ার করতে হবে, স্কোয়ার করার পরেই আমরা এটা দিয়ে গুণ দিব, ঠিক আছে। আচ্ছা দেখো
এই যে আমাদের সবগুলো করে দেওয়া আছে, এই যে আমরা সবগুলো কি স্কোয়ার করতেছি, তারপর কি ওটা সম্ভাবনা দিয়ে গুণ করতেছি, ফাইন। তারপর দেখো এই যে রুট ওভার, এটা কিন্তু সূত্রে দেওয়া ছিল এসডি বের করার সূত্র কি, সম্ভাবনা এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এভাবে 1/1 আমরা মান বসানোর ফলে আমরা যেটা পাচ্ছি সেটা কি 4.50। আচ্ছা, এবার যদি এটাকে রুট করি তাহলে অ্যান্সার আসবে কত, 2.12%। ওকে, আচ্ছা এটা মনে রাখো, এটা মনে রাখলে তোমাদের কি এই অ্যান্সারটা মনে রাখো, যখন আমরা বিভেদাঙ্ক করব তখন কি আমাদের এটা কাজে লাগবে। সেম ওইভাবে আমরা বিয়েরটাও বের করতে পারবো। এই যে সম্ভাবনা যেমন দেওয়া ছিল সবগুলোর সাথে আমরা সম্ভাবনা গুণ করলাম, তারপর কি আমাদের প্রত্যেকটা আয়ের হার থেকে আমরা কী বাদ দিলাম, গড় আয়ের হার, সবগুলোতে কী করলাম, গড় আয়ের হার বাদ দিলাম, আর শেষের দিক দিয়ে কী করে দিলাম, আমরা স্কোয়ার করে দিলাম। তো এইভাবে কি আমরা বিয়ের মানটাও পেয়ে গেলাম। বিয়ের মান দেওয়া আছে কত, 1.58%। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি যে এবিসি কোম্পানির সম্পত্তি এর আদর্শ বিচ্যুতি 2.12%, আর সম্পত্তি বি এর আদর্শ বিচ্যুতি কত দেওয়া আছে, 1.58%। তাহলে সম্পত্তি এ এর ঝুঁকি বেশি, কারণ এর আদর্শ বিচ্যুতিও বেশি। তার মানে কি আমরা এইভাবে দুইটা কোম্পানির দুইটা সম্পদের কম্পেয়ার কীভাবে করলাম, দুইটার আদর্শ বিচ্যুতি বের করে, ফাইন। তারপর আমরা দেখে আসছি সম্ভাবনা বিন্যাস। আচ্ছা, সম্ভাবনা বিন্যাস হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মানে একটার সাথে আরেকটার প্রবাবিলিটি, আমরা প্রবাবিলিটি আসলে এটা দ্বারা বোঝায় যে আসলে কোনটা কেমন। আচ্ছা দেখো, এখানে দেওয়া আছে যে সম্ভাবনার মান 0% হতে 100%-এর মধ্যে অবস্থান করে, অর্থাৎ মোট সম্ভাবনার মান হলো 1। আমরা এটা ছক দেখলে বুঝতে পারবো। আচ্ছা, এখানে দেখো ডিভিএইচ কোম্পানির সম্পদ এ এবং বি এর আয়ের হার ও সম্ভাবনার নিচের টেবিলে সম্ভাবনা বিন্যাস করে উপস্থাপন করা আছে। আচ্ছা, সম্ভাবনা বিন্যাস দেখো, এখানে আমরা সবসময় মনে রাখবো যে সম্ভাবনা বিন্যাসের মান কত হয়, 1 হয়। এই যে দেখো ভালো অবস্থান, সেটাকে আমরা সম্ভাবনা কত পার্সেন্ট, ভালো অবস্থান হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, 1.5%, আর সেটাতে আয়ের হার কত হবে, এত পার্সেন্ট। আচ্ছা, এই ছকটা জাস্ট তোমাদের বোঝার জন্য, এটা কোনো ধরনের ম্যাথ না, এটা যে কি জাস্ট তোমাদের বোঝার জন্য যে এইভাবে সম্ভাবনা দিয়ে দেওয়া থাকবে, ঠিক আছে। যেমন ভালো অবস্থা হওয়ার সম্ভাবনা কত, 15%, তারপর স্বাভাবিক অবস্থা হওয়ার সম্ভাবনা 0.55, অর্থাৎ 55%, তারপর মন্দ অবস্থা হওয়ার সম্ভাবনা কত, 30%, ঠিক আছে। আবার সম্পদ বি এর ক্ষেত্রে কী হচ্ছে, সম্পদ বি এর ক্ষেত্রে তোমার ভালো অবস্থান হওয়ার সম্ভাবনা কত, 35%, স্বাভাবিক অবস্থা হওয়ার সম্ভাবনা কত, 50%, তারপর মন্দ অবস্থা হওয়ার সম্ভাবনা কত, 0.15, অর্থাৎ 15%। তো এই যে দেখো, এটা জাস্ট তোমাদের বোঝানো হচ্ছে যে এইভাবে সম্ভাবনা বিন্যাসটা আসলে তৈরি হয়ে থাকে। এটা কোনো ধরনের ম্যাথ না, বা এটা কোনো ধরনের ম্যাথ তোমাদের করতেও হবে না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে আসলে সম্ভাবনা বিন্যাস বা সম্ভাবনা মান আসলে কী, এটা জাস্ট তোমাদের দেখানো হচ্ছে। আচ্ছা ফাইন, তোমরা একটা জিনিস খেয়াল করবা, সবগুলোর কি সম্ভাবনার মান কত, যোগফল কত হয়, 1 হচ্ছে, ঠিক আছে, 1, ওকে। আচ্ছা ফাইন, তারপর দেখে আসি বিভেদাঙ্ক। আচ্ছা, তো দেখো এবার আমরা বিভেদাঙ্ক খেয়াল করি। বিভেদাঙ্ক দেওয়া আছে, বিভেদাঙ্কের সাহায্যে আপেক্ষিক, আচ্ছা তোমরা যতগুলো যে এরকম দেখবা না, তো সেটাকে আমরা ক্ষীয় মনে করে নেব, ঠিক আছে। আপেক্ষিক ঝুঁকি পরিমাপ করা হয়, এটি ঝুঁকি পরিমাপের এমন একটি পদ্ধতি যার সাহায্যে আদর্শ বিচ্যুতি ও গড় প্রত্যাশিত আয়ের শতকরা কত ভাগ তা প্রকাশ করা হয়। আচ্ছা, যে সকল বিনিয়োগ হতে প্রত্যাশিত আয়ের হার ভিন্ন ভিন্ন হয় তাদের ঝুঁকি তুলনা করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা যখন আদর্শ বিচ্যুতি বের করেছিলাম তখন কিন্তু আমাদের কি আয়ের হার সমান ছিল, বাট যখন আমাদের আয়ের হার সমান থাকবে না, অর্থাৎ আমাদের কি আচ্ছা গড় প্রত্যাশিত আয়ের হার কি ভিন্ন হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের ঝুঁকি তুলনা করতে আমাদের আমাদের বিভেদাঙ্ক মানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সটা সাহায্য করবে বের করতে। আচ্ছা ফাইন, তো দেখো এটা সূত্রটা হলো কি, উপরে হবে সিগমা অথবা এসডি, ঠিক আছে। সিগমা আর এসডি দ্বারা কি একই কথা বোঝায়, সিগমা অথবা এসডি দ্বারা বোঝায় কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা আমরা কি আদর্শ বিচ্যুতি নামে চিনি। এটাকে আমরা কি করব, ভাগ করব কি দিয়ে, গড় প্রত্যাশিত আয়ের হার দিয়ে ভাগ করব। এবার যদি আমরা একটু ম্যাথ করি, দেখো এটার আগে ম্যাথ করার আগে আমরা সিদ্ধান্ত নীতিটা দেখে নেই। যে বিনিয়োগ সম্পদ বা প্রকল্পের বিভেদাঙ্কর মান
যত বেশি সেই প্রকল্পের ঝুঁকি তত বেশি এবং গ্রহণযোগ্যতা তত কম। মানে কি বিবেচনাঙ্কের মান বেশি যত হবে তত কি আমার ঝুঁকি বেশি। তারপর বলা হচ্ছে যে আবার যে সম্পদ বা প্রকল্পের বিবেচনাঙ্কের মান যত কম সেই প্রকল্পের ঝুঁকি তত কম, তারপর কি সে সম্পদ প্রকল্পের গ্রহণযোগ্যতা তত বেশি। অর্থাৎ বিবেচনাঙ্কের মান যত বেশি ঝুঁকি তত বেশি এবং বিবেচনাঙ্কের মান যত কম সে প্রকল্পের ঝুঁকিও তত কম। তার মানে কি আমরা বিবেচনাঙ্কের মান বেশি মানে কি ওটাতে ঝুঁকি বেশি আর ওটা গ্রহণযোগ্যতা খুবই কম। আচ্ছা, তারপর দেখো আমরা ওই যে উদাহরণ 3 দেখছিলাম তাই না? উদাহরণ 3 থেকে আমরা সিগমা পাইছিলাম, সিগমা অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা আদর্শ বিচ্যুতি পাইছিলাম। সেই আদর্শ বিচ্যুতি আর কি আমরা কি পাইছিলাম, আমাদের গড় আয় হার পেয়েছিলাম। ওটা দিয়ে আমরা একটু ম্যাথটা করার ট্রাই করি। তো সম্পত্তি এ এর আমার সিগমার মান কত ছিল 2.12, ঠিক আছে, আর আমার আয়ের হার কত ছিল 15%। এবার আমরা কত পাচ্ছি, তো ওইটার আমরা বিভেদাঙ্ক কত পাচ্ছি 14.13%। তাহলে আমরা ওটার বিভেদাঙ্ক কত পাচ্ছি 14.13% অথবা কি, আচ্ছা বাংলা ইংলিশ মিলাই ফেলছি 14.13%। তারপর আমরা যদি বিএডটা করতে যাই তাহলে সেটার আমার আয়ের হার কত ছিল 17%। তারপর আমার সিগমা মান কত ছিল 1.58%। ওকে, তাহলে আমার অ্যান্সার কত আসতেছে 9.29%। আচ্ছা, এই দুইটার মধ্যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ এর ঝুঁকি বেশি, বি এর ঝুঁকিটা কম। তাহলে বি হলো কি, বি আমার গ্রহণযোগ্য। ঠিক আছে, আশা করি তোমরা বিভেদাঙ্ক যে টপিকটা সেটা বুঝতে পেরেছো। এবার আসো পোর্টফোলিওতে। পোর্টফোলিও বলতে বোঝায় যে একজন বিনিয়োগকারী তার সমুদায় অর্থ একটি নির্দিষ্ট শেয়ার অথবা আর্থিক সম্পদে বিনিয়োগ না করে, মানে কি সব টাকা একটার মধ্যে না করে সব টাকা কি করে বিভিন্ন শেয়ার বা আর্থিক সম্পদে বিনিয়োগ করাকে কি বোঝায়, ওটাকে বলা হয় পোর্টফোলিও। মানে আমি একটার মধ্যে বিনিয়োগ করলাম না, আমার কাছে 10,000 টাকা আছে, আমি 10,000 টাকা একটার মধ্যে বিনিয়োগ করলাম না, সেটা আমি কী করলাম, সেটা আমি ভাগ করে 3টাতে বা কি একের অধিক সম্পত্তি বা সিকিউরিটিজ বা শেয়ার আমি বিনিয়োগ করলাম, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় পোর্টফোলিও। আচ্ছা ফাইন, তো এখানে পোর্টফোলিও আয়ের হার, পোর্টফোলিও আয়ের হার দ্বারা কী বোঝায়, পোর্টফোলিও আয়ের হার দ্বারা বোঝায় একাধিক আর্থিক সম্পত্তি অথবা শেয়ার অথবা সিকিউরিটিজে সম্মিলিতভাবে বিনিয়োগ হয়। তার মানে কি আমি যখন একাধিক সম্পত্তি শেয়ার ও সিকিউরিটিজে সম্মিলিত বিনিয়োগ করব, এই ধরনের বিনিয়োগ থেকে আমি সম্মিলিত আয়ের যে হারটা পাবো সেটাকে বলা হয় কি পোর্টফোলিও আয়ের হার। তার মানে কি তুমি যে অনেকগুলোতে বিনিয়োগ করতেছো, অনেকগুলো থেকে কী পাচ্ছ, আয়ের হার পাচ্ছ, এই যে এটা সম্মিলিত করতেছো তখন সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে পোর্টফোলিও আয়ের হার। চলো একটা ম্যাথ দেখে আসি। এখানে দেখো, আচ্ছা এখানে যে ওয়েট, আমরা এটা কি বের করা শিখছিলাম না ডাব্লিউএসসিসির ক্ষেত্রে, সেম ওইভাবে কি আমরা এই যে এটার ওয়েটটা বের করেছি। ওকে ফাইন, আচ্ছা ফাইন। তারপর দেখো পোর্টফোলিও আয়ের হার। আচ্ছা আমি তো আগেই সলিউশনে চলে গেছি ম্যাথ না পড়ে, ফাইন আগে আমি ম্যাথটা একটু পড়ে নিই। জনাব হাসানের সঞ্চিতি 10 লাখ টাকার দুটি কোম্পানির শেয়ার করেছে। আচ্ছা ফাইন, তার সঞ্চিত, আচ্ছা বিএসসিতে বিনিয়োগের পরিমাণ 4 লাখ টাকা এবং সাইফ পাওয়ারে বিনিয়োগের পরিমাণ 6 লাখ টাকা। ওকে ফাইন, এবার আমরা কী করবো, এবার আমরা করবো বিএসসি ও সাইফ পাওয়ারে আয়ের হার যথাক্রমে একটাতে 25% আর একটাতে 35%। তাহলে পোর্টফোলিও আয়ের হারটা আমরা বের করবো। জাস্ট আমাদের কী করতে হবে, ওয়েটটা বের করতে হবে। ওয়েটটা আমরা কী করবো, টোটাল আমার যে অ্যামাউন্ট আছে ওটা দিয়ে কি ওই ফিল্ডে কত টাকা আমার আছে, দেখো আমার বিএসসিতে কত টাকা ইনভেস্ট করা আছে 4 লাখ টাকা, আমার টোটাল ইনভেস্ট কত 10 লাখ টাকা। ঠিক আছে, তাহলে আমি ওয়েট কত পাইলাম, ওয়েট পেলাম আমি 0.4। ঠিক আছে, তারপর এসপিতে আমি মানে সাইফ পাওয়ারে কত দেওয়া আছে, সাইফ পাওয়ার দেওয়া আছে আমার 6 লাখ টাকা, আমার টোটাল ইনভেস্ট কত 10 লাখ টাকা, আমার ওয়েট কত হলো 0.6। আচ্ছা এইটুকু জাস্ট আমরা আগে বের করলাম। তারপর কি আমরা জাস্ট প্রত্যেকটার আয়ের হারের সাথে ওইটার কি ওয়েটটা গুণ করলে কি আমরা যদি যোগফল করি তাহলে আমরা কি পাবো, আমরা পোর্টফোলিও আয়ের হারটা পেয়ে যাব। তাহলে বিএসসিতে আমার ওয়েট কত দেওয়া আছে 0.4 আর আয়ের হার কত 25%। তো তারপর কি করলাম, এই দুটো গুণ দিলাম। ওকে, তারপর এই যে 0.6 এটার সাথে কি আমার আয়ের হার কত 35%, এই দুটো গুণ করলাম। এবার গুণ করার পর এই দুটো আমি যদি যোগফল করি তাহলে আমার অ্যান্সার আসবে 31%। আমার অ্যান্সার আসবে কত, আমার অ্যান্সার আসবে 31%। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যান্সার 31%, মানে কি আমার সম্মিলিত আয়ের হার হচ্ছে কত 31%।
তো দেখো ব্যাপারটা কি খুবই সিম্পল না? তোমরা যে ওই ম্যাথগুলো করতেছো WSSC ওইগুলো ঘুরে ফিরে এখানে আসতেছে, ঠিক কি একটা আরেকটার সাথে রিলেটেড। তো এই জন্য আমি বলি তোমাদের প্রত্যেকটা ক্লাস তোমরা যদি ভালো মতন করো তাহলে কি তোমাদের নেক্সট ক্লাসগুলো আরও ইজি লাগবে। ওকে, আচ্ছা তারপর পোর্টফোলিও ঝুঁকি পরিমাপ। আচ্ছা এখানে বলা আছে যে যেসব বিষয়ের উপর পোর্টফোলিও ঝুঁকি নির্ভর করে তার নিচে তুলে ধরা হলো, মানে কোন বিষয়গুলোর উপর ঝুঁকিটা নির্ভর করে। যেমন একটি নির্দিষ্ট পোর্টফোলিওর অন্তর্ভুক্ত আর্থিক সম্পদের বিনিয়োগের শতকরার হারটা কি নির্ভর করে। তারপর একটি নির্দিষ্ট পোর্টফোলিওর অন্তর্ভুক্ত প্রতিটি আর্থিক সম্পদের আদর্শ বিচ্যুতি, ঠিক আছে, মানে এগুলোর উপর ঝুঁকিটা নির্ভর করে। তার পোর্টফোলিওর অন্তর্ভুক্ত আর্থিক সম্পদসমূহের মধ্যে সহসম্বন্ধ, ঠিক আছে। আচ্ছা এগুলো তোমরা জাস্ট খাতায় তুলে রেখো। ওকে, তারপর দেখো এখানে বলা আছে দুটি সম্পদের আয় হারের মধ্যে পারস্পরিক সম্পর্ক ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য হতে পারে। সহসম্পদের মান +1 থেকে -1-এর মধ্যে থাকে। যখন কোনো সম্পদের আয়ের হারের মধ্যে কোনো সম্পর্ক না থাকে তখন সহসম্বন্ধের মান 0 হয়। আচ্ছা ফাইন, সহসম্বন্ধ দ্বারা বোঝায় কি যে একটার সাথে আরেকটার যে একটা সম্পর্ক আছে সেটা। আদর্শ বিচ্যুতির সাহায্যে পোর্টফোলিও ঝুঁকি নির্ণয়ের সূত্র হলো। আচ্ছা দেখো এই আদর্শ বিচ্যুতির সাহায্যে আমরা কি পোর্টফোলিও ঝুঁকি নির্ণয়ের সূত্রটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা সূত্রটা আমি একটু ডিসক্রাইব করি তোমাদের। এখানে এটা দ্বারা বোঝায় কি ওয়েটটা বোঝায়, আর এটা দ্বারা বোঝায় কি তোমার ওই যে আদর্শ বিচ্যুতির বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার মান। এটা হলো সম্পদ এর, এটা হলো সম্পদ বি এর। তারপর কি জাস্ট আমরা প্লাস করব টু কি সূত্রের 2, আমরা 2ab সূত্র পড়ছি না যে A² + B² + 2ab, সেম ওইটাই, ঠিক আছে। এখানে সম্পদ এর তোমার কি ওয়েটের মানটা গুণ করবা, তার সাথে প্লাস করবা কি সম্পদ বি এর, তার সাথে কি ওয়েটের মানটা গুণ করবা, তারপর যে সম্পদ এ সম্পদ বি ওইটার ওয়েট, তারপর কি ওইটার তোমার সিগমা, সম্পদ এর সম্পদ বি এর সিগমা, তারপর এইটার দেখো আর এ বি দেওয়া আছে মানে কি সহসম্বন্ধ, ওইটা আমরা কি গুণ করব, ঠিক আছে। আচ্ছা ফাইন, মানে কি ওইটা তোমার দেখবে, ওইটা তোমাদের দেওয়াই থাকবে। ওকে, তো এটাই ছিল সূত্র। তো দেখো আর একটা সূত্র দেওয়া আছে এখানে কি ওই যে কোএফিসিয়েন্ট, এখানে আর এর বদলে জাস্ট কী লেখা আছে কোএফিসিয়েন্ট। আচ্ছা দেখো এখানে আমরা আরও ডিটেলসে লিখে দিয়েছি যেন তোমাদের সুবিধা হয়। যেমন WA দ্বারা বোঝাচ্ছে কি এই সম্পদের বিনিয়োগের শতকরা হার বা ওয়েটটা বা ভারটা। তারপর এটা হলো বি সম্পদের, আর এটা হলো সিগমা এ দ্বারা বোঝায় কি এ সম্পদের আদর্শ বিচ্যুতি, সিগমা বি দ্বারা বোঝায় কি বি সম্পদের আদর্শ বিচ্যুতি, আর এ বি দ্বারা বোঝায় সম্পদ এ ও বি এর আয়ের হারের মধ্যে সহসম্বন্ধ, ঠিক আছে। সহসম্বন্ধ তোমাদের দেওয়াই থাকবে। তারপর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, এটা হলো কি সম্পদ এ এবং সম্পদ বি এর মধ্যে যে আয়ের হারের মধ্যে সহবেদাঙ্ক আছে ওইটা তোমাদের। আচ্ছা অনেক সময় কি সহবেদাঙ্ক তোমাদের বের করতে বলা হয়, আবার অনেক সময় কি দেওয়া থাকে। আর সহবেদাঙ্ক বের করার সূত্র কি আমরা দেখেছি এবং আমরা ম্যাথও করেছি। দেখো এটা জাস্ট সূত্রটা বুঝলে কি তোমার কাছে ইজি হয়ে যাবে ব্যাপারগুলো। এখানে এই ম্যাথটা দেখি তাহলে তোমাদের কাছে আরও সহজ লাগবে। দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, জনাব ইসলাম দুটি আর্থিক সিকিউরিটিতে বিনিয়োগ করেছেন। সিকিউরিটি ও এবং ই এর প্রত্যাশিত আয়ের হার ও আদর্শ বিচ্যুতি নিচে টেবিলে দেওয়া আছে। ভালো কথা, এবার আমার কি করতে হবে এবার। আচ্ছা তিনি দুইটা সিকিউরিটিতে কি সমানভাবে বিনিয়োগ করছেন, গুড। যদি উপযুক্ত সিকিউরিটির দুটি সহসম্বন্ধ +1 হয় তাহলে জনাব ইসলামের পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ কত। তারপর প্রশ্নটা বলা আছে যদি উপযুক্ত সিকিউরিটির দুটি সহসম্বন্ধ -1 হয় তাহলে জনাব ইসলামের পোর্টফোলিও ঝুঁকির হার কত। দেখো একটাতে বলা আছে +1 আর একটাতে বলা আছে -1, তাহলে এখানে মান দেওয়া আছে কত, এটার মান দেওয়া আছে +1, ঠিক আছে। আচ্ছা তো প্রথমটার ওইটা আমরা দেখতে পাচ্ছি, ওকে। তারপর সেটার সাথে কি আমরা গুণ করলাম, ফাইন। ওয়েটের সাথে ওয়েটটা স্কোয়ার করলাম, তারপর আমাদের সিগমার মানটা স্কোয়ার করলাম, ওকে। তারপর সেম ওইটার ওয়েটটার সাথে কি করলাম, এই দেখো ওয়েট দেওয়া আছে প্রত্যাশিত আয় হার ও আদর্শ বিচ্যুতি, ঠিক আছে। আচ্ছা প্রত্যাশিত আয় হার এবং আদর্শ বিচ্যুতি দেওয়া আছে, ওই দুটো কী করলাম আমরা গুণ করলাম, ওকে ফাইন। তারপর কি আস্তে আস্তে এইগুলো সবগুলো কি করার ফলে তুমি যখন 2 দিয়ে মানগুলো বসাই দিবা তখন কি তুমি অ্যান্সারটা পেয়ে যাবা, ওকে। তাহলে তোমার কি যখন সিকিউরিটি দুটি সহসম্বন্ধ +1, তার মানে কি তোমার সব মান দেওয়া আছে এখানে, কিন্তু সব মান দেওয়া আছে, আদর্শ বিচ্যুতি আর প্রত্যাশিত আয়ের হার দেওয়া আছে, ফাইন। এখন জাস্ট তুমি কি করলা, তুমি এখানে মানগুলো জাস্ট বসাই দিলা, ওকে।
জাস্ট তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমার সহসম্বন্ধ বলে +1, তাহলে জাস্ট আমি যে এখানে এই যে দেখো RAB, এখানে জাস্ট কি আমার +1 দিয়ে গুণ করতে হবে। ওকে ফাইন, তাহলে আমি +1 দিয়ে করলে আমার পোর্টফোলিও ঝুঁকির হার কত হয় 10.50%। ঠিক আছে, তারপর বলছে কি যদি আমার সহসম্বন্ধ মান -1 হয়, তার মানে কি দেখো জাস্ট সবগুলো সেম থাকবে, এখানে এটার মান কত আসবে -1 হবে। তাহলে -1 হলে আমার অ্যান্সার কত আসতেছে 4.50। ওকে, দেখো ব্যাপারটা কি একদম সিম্পল না, তুমি জাস্ট কি করতেছো, তোমার মান দেওয়া আছে, তুমি জাস্ট মানটা বসাইতেছো, ক্যালকুলেট করতেছো, অ্যান্সার এসে পড়তেছে। আচ্ছা, তোমার জাস্ট ধরতে হবে কখন তুমি +1 বসাবা, কখন তুমি -1 বসাবা, এটা তোমার প্রশ্নে বলে দেওয়াই থাকবে। ঠিক আছে, আচ্ছা এই ছিল পোর্টফোলিও আয়ের হারের সূত্র, সূত্র এবং ইমপ্লিমেন্ট। তারপর দেখো এখানে আমরা মন্তব্যটা দেখে আসি, মন্তব্যটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। মন্তব্যে বলা আছে উপরে উদাহরণ হতে দেখা যাচ্ছে যে যখন দুটি সিকিউরিটিজ সহসম্বন্ধ +1 হয় তখন পোর্টফোলিও ও ঝুঁকির পরিমাণ 10.5%, এবং সহসম্বন্ধ যখন -1 তখন পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ হ্রাস পেয়ে 4.50 হয়েছে, অর্থাৎ ঝুঁকির পরিমাণ লক্ষণীয় মাত্রায় হ্রাস পেয়েছে। তার মানে কি সহসম্বন্ধ যদি মাইনাসের দিকে যত যাবে তত কি তোমার ঝুঁকিটা কমতে থাকবে। আচ্ছা, এই ছিল তোমার পোর্টফোলিও আয়ের হার। তারপর আমরা এখন ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল অর্থাৎ CAPM এটা দেখব। আচ্ছা, CAPM এর ম্যাথ আমরা আগেই করেছি। ঠিক আছে, এখন দেখো এখানে সব তোমার দেওয়া আছে, জাস্ট তোমার কি করতে হবে, এখন তোমার জাস্ট করতে হবে কি ম্যাথগুলো জাস্ট মানগুলো বসাই দিলে তোমার ম্যাথটা হয়ে যাবে। ওকে ফাইন। আচ্ছা দেখো এখানে প্রয়োজনীয় আয়ের হার আমার বের করতে হবে। এখানে প্রয়োজনীয় আয়ের হার দ্বারা আমরা আরও আয়কে বুঝতেছি, যেমন RF প্লাস RM মাইনাস RF ইন্টু বিটা, মানে বিটা যেটা দেওয়া থাকবে সেটা। তো বিটা দেওয়া আছে 1.8, ফাইন। তারপর রিস্ক ফ্রি কত দেওয়া আছে, ঝুঁকিবিহীন দেওয়া আছে 8%, তারপর আমার বাজার আয়ের হার দেওয়া আছে 12%। তো এই যে আমি সূত্র বসানোর মাধ্যমে পেলাম কত 15.20%। তাহলে আমার CAPM মডেল এইটুকুই জাস্ট, এটা তোমরা অলরেডি করছো লেকচার 7-এ। ঠিক আছে, তো এটা তোমাদের কাছে আসলে অতটা প্যারা হওয়ার কথা না। ওকে ফাইন। আচ্ছা, তো এই যে তোমাদের কাছে আরেকবার সৃজনশীল দিলাম একটা, তো তোমাদের কাজ হলো কি এই সৃজনশীলটা কমপ্লিট করা। আর হ্যাঁ তোমাদেরকে আচ্ছা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা ফাইন, তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ক্লাসটি করার জন্য। তো তোমাদের আমি কিছু কথা বলতে চাই, কথাগুলো হচ্ছে যে তোমরা যে 9টা চ্যাপ্টার দেখলা, এই 9টা চ্যাপ্টার অবশ্যই কি তোমরা ভালো মতো করবা। ওকে, আর যদি তোমাদের কাছে কোনো চ্যাপ্টার বেশি কঠিন লাগে তাহলে ওই চ্যাপ্টারটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো সবাইকে অনেক অনেক শুভকামনা, দেখা হবে ইনশাল্লাহ ফিন্যান্স এর 3য় পত্রে। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ।